ব্রাজিল সমর্থকরা হয়তো কথাটা শুনে বেশ রাগ করবেন, কিন্তু মরক্কোর বিপক্ষে ম্যাচের পর এটা বলতেই হবে। গত রাতে ব্রাজিল মরক্কোর সাথে যে খেলাটা খেলেছে, এটার পর কোনো দ্বিধা ছাড়াই বলা যায় এটাই স্মরণকালের সবচেয়ে বাজে ব্রাজিল দল। আমি কেন এই কথাটা বলছি সেটা হয়তো যারা গত রাতে মরক্কোর সাথে ম্যাচটা দেখেছেন, ভোর রাতে 4টার সময় উঠে তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন। গ্রুপ সি এর প্রথম ম্যাচে ব্রাজিল এবং মরক্কো মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্কে। মানে স্বাভাবিকভাবে ব্রাজিলের প্রথম ম্যাচ, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, মানে প্রচুর দর্শক এসেছিল, যেটা সবসময় ব্রাজিলের, মানে ব্রাজিল যখন খেলতে নামে প্রচুর দর্শকের সমাগম হয়। ব্রাজিলের থেকে তো বটেই, নিউট্রাল অনেক দর্শকও বাংলাদেশ বলে বা অন্য যে কোনো দেশের দর্শক বলেন, ব্রাজিল ফ্যানরা তারা আসলে খেলাটা দেখতে আসে। তো গতকাল তেমনটাই হয়েছিল, পুরো মাঠ আসলে ভরপুর। ব্রাজিল দল নিয়ে নানা ধরনের দ্বিধা বা নানা ধরনের প্রশ্ন ছিল, কিন্তু ব্রাজিল খেলতে নামছে, এটা আসলে একটা বিশ্বকাপের মানে উন্মাদনাটা অন্যরকম ছিল। বাংলাদেশের বিশ্বকাপ আসলে গতকালই মূলত শুরু হয়, গতকাল রাতে ব্রাজিল খেলতে নামছে। তো ব্রাজিল আসলে মরক্কোর সাথে খেলতে নামলো, এবং যেটা আমরা দেখলাম যে এতটা বাজে ফুটবল আসলে ব্রাজিলের মতো দলের কাছ থেকে কোনোভাবেই আশা করা যায় না। শুরুতেই তারা গোল হজম করলো, মানে এমন একটা পরিস্থিতি ছিল যে ব্রাজিলকে দেখে আসলে কখনোই মনে হয়নি যে এটা আসলে ব্রাজিল দল। মরক্কো যদিও রক্ষণাত্মক ফুটবল খেলে, গতকাল তারাই আক্রমণ করে মানে ব্রাজিলের ডিফেন্সকে আসলে চমকে দিয়েছে। মানে গোলটা যে হলো, ব্রাজিলের ডিফেন্স মানে বুঝতেই পারেনি যে আসলে এরকম একটা কোনো আক্রমণ থেকে গোল হবে। তো সেটা তো হলো, গোল খেতেই পারে। তারপর ব্রাজিল আসলে আক্রমণ ভাগে ব্রাজিলের যে দুর্বলতা, তাদের মিডফিল্ড, তাদের ফরওয়ার্ড, মানে প্রকটভাবে গতকাল আসলে এটা দেখতে পেলাম যে ব্রাজিল দলটা আসলে কতটুকু দুর্বল। বাছাই পর্বে আমরা জানি যে এবার ব্রাজিল পঞ্চম হয়ে কোয়ালিফাই করেছে। যদি স্বাভাবিক নিয়ম থাকতো তাহলে আসলে তাদেরকে প্লে অফ খেলতে হতো। 48 দলের বিশ্বকাপ বলে জাতীয় অঞ্চল থেকে 6টি দল আসলে সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলছে। ব্রাজিল পঞ্চম হয়ে সরাসরি খেলতে পারছে। যদি আগের নিয়ম থাকতো তাহলে কিন্তু প্লে অফে বড় একটা জটিলতায় পড়তে হতো ব্রাজিলকে। এবার বাছাই পর্বে ব্রাজিল মানে খুবই খারাপ খেলেছে। একেবারে এই শেষ মুহূর্তে গিয়ে আঞ্চলিক যখন দায়িত্ব নিলে তারপর কয়েকটা ম্যাচ জিতে তারা আসলে মানে হাফ ছেড়ে বেঁচেছে, তারা আসলে সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে। এই দলটাকে আঞ্চলিকতে আসলে খুব কম সময় পেয়েছেন সাজানোর জন্য। এর মধ্যে ইনজুরি ছিল, প্লেয়ারদের অফ ফর্ম, কীভাবে ফর্মেশনটা তিনি আসলে সাজাবেন, তিনি আসলে কীভাবে খেলাবেন, তিনি রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখে যেভাবে আসলে খেলিয়েছেন ফুটবলারদের, সে ট্যাকটিক্সেই খেলাবেন নাকি ব্রাজিলের জন্য আসলে ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা করবে। কারণ এই প্রথম, ইতিহাসের এই প্রথম কোনো বিদেশি কোচ নিয়ে ব্রাজিল আসলে বিশ্বকাপে এসেছে। ইতালিয়ান আঞ্চলিকদের উপর ব্রাজিলের ভরসাটা অনেক বেশি। মানে সবাই জানে আঞ্চলিক আসলে ক্লাব ফুটবলে অনেক সফল একজন কোচ, তিনি আসলে সব কিছুই দিতেছেন। তার আসলে হাই প্রোফাইলটা তার আসলে অনেক ভারী, এবং তার উপর আসলে আস্থার জায়গাটা অনেক বেশি সমর্থকদের। ব্রাজিল যতটাই খারাপ হোক, আঞ্চলিকদের উপর আসলে একটা ভরসা ছিল যে না, উনি যেহেতু দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপের মতো মঞ্চ, এখানে আসলে ভালো কিছু হবে। কিন্তু মরক্কোর বিপক্ষে ম্যাচে আসলে আমরা পুরো উল্টোটা দেখলাম। ব্রাজিলের মিডফিল্ড, আক্রমণ ভাগ, ডিফেন্স সব কিছু আসলে ছন্ন ছাড়া। কেউ আসলে 5-7 সেকেন্ডের বেশি কেউ পায়ে বল রাখতে পারছিলেন না। মানে মরক্কোর খুব ভালো দল, তার এই আফকন চ্যাম্পিয়ন, তারা আসলে গতবার সেমিফাইনালে খেলেছে, সবই ঠিক আছে, কিন্তু ব্রাজিলের তুলনায় মরক্কো তো আসলে সমমানের দল আমরা ভাবতে পারি না, যারা ব্রাজিলের সমর্থক আছেন। কিন্তু ব্রাজিলের সমর্থক না হলেও সেই মরক্কোর কাছে ব্রাজিলকে আসলে পাড়ার টিম মনে হচ্ছিল, একেবারে সহজ বাংলায়। ব্রাজিলের একমাত্র ভিনিসিয়াস ছাড়া, যিনি আসলে ব্রাজিলের হয়ে সমতাসূচক গোলটা করেছেন, যার কল্যাণে আসলে ব্রাজিলের সম্মানটা বেঁচেছে, তিনি ছাড়া কোনো ব্রাজিল প্লেয়ারকে দেখে মনে হয়নি তারা আসলে মানে সেই 5 তারকার হলুদ জার্সি ওরা মানে জার্সিটা তারা আসলে খেলছেন। এতে কি হলো, ব্রাজিলের আসলে কনফিডেন্সটা এখন অনেক ডাউন। সমর্থকদের তো বটেরই, মানে ফুটবলারদের কনফিডেন্সও বেশ ডাউন। তারা আসলে ম্যাচের পর আনচেলত্তি যদিও মানে কিছুটা বুঝতে পেরেছেন, মানে চেষ্টা করেছেন যে না, প্রথম ম্যাচেই তো আসলে শিরোপা নির্ধারণ হয় না, ড্র হলে কিংবা অনেক সময় হেরেও আসলে শিরোপা জেতা যায়। এখনও টুর্নামেন্ট অনেক বড়, নিজেদেরকে গুছিয়ে নেওয়ার আসলে সময় আছে। তা আনচেলত্তি যদিও এই বাণী দিয়েছেন, ফুটবলাররা কিন্তু তাদের শঙ্কার কথা স্পষ্টই বলেছেন। ভিনিসিয়াস বলেন, ক্যাসিমিরো, ব্রিমেরেস সবাই কিন্তু বলেছেন ব্রাজিল আসলে মনের মতো ফুটবল খেলতে পারেনি। তারা নিজেরাই বলছেন তারা আসলে ভালো ফুটবল খেলেননি। এর থেকেই বোঝা যায় যে আসলে ব্রাজিলের দুর্বলতাটা কতটা আসলে প্রকাশ পেয়েছে। আমরা যদি ফ্রন্ট লাইনের কথা চিন্তা করি, নেইমার আসলে ছিলেন না, এটা আসলে 2 দিন আগেই আনচেলত্তি বলে দিয়েছিলেন যে নেইমার আসলে থাকবেন না, মানে
নানা উৎকণ্ঠার মধ্যে তিনি খেলবেন কি খেলবেন না এই নিয়ে শঙ্কা গত 2 সপ্তাহ ধরে ছিল। শেষ পর্যন্ত নেইমার ডাগ আউটে বসেছিলেন। ব্রাজিলের মূল ভরসা ছিলেন 2 উইঙ্গার, বার্সেলোনার রাফিনিয়া, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস। রাফিনিয়া আসলে পুরো সময়টা চেষ্টা করেছেন, তিনি আসলে সবচেয়ে বেশি আমরা যদি বলি দৌড়ের উপর তিনি আসলে ছিলেন। তিনি বলের জন্য নেওয়ার চেষ্টা করেছেন, বল পাস দেওয়ার জন্য, দখল নেওয়ার জন্য, কিন্তু তিনি আসলে একদম সফল হননি। নেইমারের জায়গায় যিনি আসলে খেলছেন লুকাস পাকেতা, তাকে তো আসলে কোনোভাবে বোঝাই যায় না যে তিনি একজন ফুটবলার মাঠে আছেন, তার পায়ের থেকে বল কেড়ে নিয়েছেন। এটা আসলে খুবই দৃষ্টিকটু ব্রাজিলের মতো দলের জন্য। এক ভিনিসিয়াস তিনি আসলে যতটুকু খেলেছেন এবং তার যে গোলটা ছিল দুর্দান্ত একটা গোল। এরকম গোল আসলে আমরা স্টার ফুটবলারদের কাছ থেকে এক্সপেক্ট করি। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে বছরের পর বছর ধরে যেরকম খেলে যাচ্ছেন, তার কল্যাণেই ব্রাজিল আসলে লজ্জার থেকে বাঁচল। কিন্তু ব্রাজিল যে দুর্বলতাটা দেখিয়েছে এটা আসলে তাদেরকে কতটা ভোগাবে। মাত্র প্রথম ম্যাচ, গ্রুপ সিতে তারা মাত্র 1 পয়েন্ট আছে, মরক্কোর পয়েন্ট 1। অন্যদিকে স্কটল্যান্ড কিন্তু হাইতিকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে চলে গেছে। ব্রাজিলকে যদি পরের রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে হয়, তাহলে ব্রাজিলকে অবশ্যই পরের 2টো ম্যাচ জিততে হবে, এবং শুধু জিতলেই হবে না, তাদের আশা রাখতে হবে মরক্কো যেন ওই পারে পয়েন্ট হারায়, কিংবা মরক্কো 2 ম্যাচ জিতলে তাদের পয়েন্ট ডিফারেন্স সমান হলেও গোল ডিফারেন্সটা যেন ব্রাজিলের বেশি থাকে। এটার জন্য অবশ্যই ব্রাজিল তাকিয়ে থাকবে নেইমারের দিকে। তো যাকে নিয়ে আসলে এত কথা, তিনি আসলে কতটুকু সুস্থ এটা নিয়ে ধোঁয়াশা তো আছে। তিনি আসলে কবে ফিরতে পারবেন। আজকেও বলা হয়েছে যে তিনি আসলে আগামী সপ্তাহে ফিরবেন, হাইতির বিপক্ষে ম্যাচের আগে তিনি ফিরবেন। তো এটা আসলে কতটুকু পসিবল হবে সেটাও বলা খুব মুশকিল, যেহেতু নেইমার এখনও দলের সাথে একবারও অনুশীলন করেননি। তো এরকম একজন ফুটবলার ফিট হয়ে তাকে আসলে শুরুর একাদশেও রাখবেন কিনা আনচেলত্তি, এটা আসলে একটা বড় প্রশ্ন। আনচেলত্তি আজকে এনরিককে মাঠে নামাননি, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে যখন আমি গোল পাচ্ছি না, তাহলে এনরিকের মতো একজন ফুটবলার যিনি আসলে প্রীতি ম্যাচে গোল করে ব্রাজিলকে জিতিয়েছেন, তাকে কেন আমি নামাবো না। এটা নিয়ে আনচেলত্তি হয়তো ব্যাখ্যা দিতেই পারেন, কিংবা ব্রাজিলের অনেকেই বলছেন যে না, আসলে শেষের দিকে অতটা আক্রমণাত্মক তিনি আসলে যেতে চাননি, যে ম্যাচ যদি হাতছাড়া হয়ে যেত তাহলে তো আরও বড় সমস্যা। শেষ পর্যন্ত ড্র নিয়ে হয়তো ব্রাজিল খুশি ছিল, এই জন্য হয়তো এনরিককে মাঠে নামাননি, কিংবা ভবিষ্যতে ম্যাচের কথা চিন্তা করে নামাননি। তো সব কিছু মিলে আনচেলত্তির আসলে সামনের ম্যাচে কী ধরনের পরিবর্তন আনবেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তিনি কি আক্রমণ ভাগে স্ট্রাইকার কিংবা মিডফিল্ডের ফাঁকে তাদের কি তিনি আসলে বদলাবেন, বদলি যারা খেলোয়াড় ছিলেন তাদেরকে কি নিয়ে নতুন একটা একাদশ সাজাবেন কিনা, কিংবা এই একই একাদশকে তিনি আরেকবার সুযোগ দেবেন না, আসলে তারা হয়তো প্রথম ম্যাচটা কিছুটা এলোমেলো হয়েছে, পরের ম্যাচে হয়তো ভালো করবে, এরকম সুযোগ তিনি দিবেন কিনা। তো এটা একটা বড় প্রশ্ন। ব্রাজিলের এরকম খেলাতে আসলে গতকাল আমরা সবাই দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বড় পর্দায় যারা খেলা দেখেছেন তারা সবাই বলেছে যে এই ধরনের ব্রাজিলের খেলা তারা আসলে একদমই আশা করেনি। ছোট্ট একটা ঘটনা আসলে বোঝা যায় ব্রাজিল কীরকম খেলেছে। কালকে গ্যালারিতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারও উপস্থিত ছিলেন, রোনালদো, কাকা, রবার্তো কার্লোস, যারা আসলে 2002 বিশ্বকাপের বড় তারকা, যারা ওয়ার্ল্ড কাপ জিতেছেন। ব্রাজিল বলতে আমরা আসলে তাদেরকেই বুঝি। ব্রাজিল যখন একের পর এক গোলের সুযোগ মিস করছিল, বা যখন তাদের পায়ের থেকে বল কেড়ে নেওয়া হচ্ছিল, তাদের মুখের মুখভঙ্গিটা আসলে দেখার মতো ছিল। তারা আসলে বিশ্বাসই করতে পারছিলেন না যে এই 11 জন যে খেলছেন তারা আসলে তাদের উত্তরসূরি। অনেকে তো মজা করে বলেছেন যে যদি বুড়ো রবার্তো কার্লোস কিংবা কাকা কিংবা রোনালদোকেও মাঠে নামিয়ে দেওয়া যায়, তারাও হয়তো এই 11 জনের চেয়ে ভালো পারফর্ম করবে। তো সমালোচনা যতই হোক, ব্রাজিল আসলে চ্যাম্পিয়ন দল, তারা ঠিক ভালোভাবেই জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। তো পরের 2 ম্যাচে আনচেলত্তি আসলে কী চিন্তাভাবনা করে দল সাজাবেন সেটার জন্য আমরা অপেক্ষা করছি, এবং ব্রাজিলকে আসলে পরের ম্যাচে বড় একটা জয় দিয়েই তাদের যে কনফিডেন্সটা যে লো হয়েছে, এই লো কনফিডেন্সকে হাই করতে হবে। সো আনচেলত্তি আসলে কীভাবে ট্যাকটিক্স সাজাবেন সেদিকে আসলে পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে। ব্রাজিলকে যদি পরের রাউন্ডে কঠিন প্রতিপক্ষ এড়াতে হয়, তাহলে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যেতে হবে, যেহেতু আমরা সবাই জানি এবার রাউন্ড অফ 32টেই নকআউট পর্ব। সো ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেলে অন্য হয়তো খুব সম্ভবত জাপানের মুখোমুখি হবে, যদি নেদারল্যান্ডস ওই পক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। জাপানকে আমরা ধরে নিলাম গ্রুপের সেকেন্ড, বা ব্রাজিল যদি বাই চান্স গ্রুপের সেকেন্ড হয়ে ওঠে, তো তাদেরকে পরের রাউন্ডেই নেদারল্যান্ডসের মুখোমুখি হতে পারে। তো ব্রাজিল নিশ্চয়ই রাউন্ড অফ 32-এ নেদারল্যান্ডসের মতো দলের মুখোমুখি হতে চাইবে না। তো গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিলের লক্ষ্য। তো শেষ পর্যন্ত নেইমার আসলে কবে ফিরবেন, রাফিনহা ফর্মে কবে ফিরবেন, ব্রাজিল আসলে স্বরূপে কবে ফিরবে, এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য অপেক্ষা করছে সবাই।